আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা নিয়মিত দেশ এবং বিদেশের খবর রাখেন, সমাজ ও রাজনীতির সমীকরণগুলো বিভিন্নভাবে মেলানোর চেষ্টা করেন। তারা হয়তো একটা বিষয় খেয়াল করেছেন। পৃথিবীর ইতিহাসে যুগে, যুগে বহু সাম্রাজ্যের পতন হয়েছে। অনেক বড়, বড় সভ্যতার পতন হয়েছে। কিন্তু একটা জাতি বা রাষ্ট্র যখন তার নিজের আত্মাকে নিজের হাতেই ধ্বংস করতে শুরু করে, তখন তার পরিণতি ঠিক কতটা ভয়াবহ হতে পারে তা হয়তো আমাদের অনেকেরই কিন্তু অজানা। আজকে আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে বসেছি, যা আমাকে ব্যক্তিগতভাবে গভীরভাবে আলোড়িত করেছে। একজন সাধারণ নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসাবে আমার হৃদয়কে রীতিমতো রক্তক্ষরণ করেছে। দেখুন, রাষ্ট্রবিজ্ঞানীরা সবসময় একটি কথা বলেন, একটি দেশ মূলত চলে তার সংবিধানের আলোকে। এই যে ধরুন, গ্রেট ব্রিটেনের কথা আপনারা অনেকেই হয়তো জানেন, তাদের কিন্তু আমাদের মতো সুনির্দিষ্ট বা লিখিত কোনো সংবিধান নেই। কিন্তু তাতে কি তাদের রাষ্ট্র পরিচালনা কোনোভাবে থেমে আছে? একেবারেই না। বরঞ্চ তারা অলিখিত প্রথা, কনভেনশন এবং শত শত বছরের গণতান্ত্রিক চর্চাকে নিজেদের প্রাণের চেয়েও বেশি সম্মান করে। কারণ কারণ তারা খুব ভালো করেই জানে এই নিয়মগুলোই তাদের অস্তিত্বের ধারক এবং বাহক। আর আমাদের আমাদের একটি লিখিত সংবিধান আছে, যে সংবিধানটি আমরা পেয়েছিলাম ১৯৭১ সালের এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর, লাখো শহীদের রক্তের বিনিময়ে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, আজ সেই সংবিধানের প্রতি আমাদের সমাজেরই এক শ্রেণীর মানুষের যে আচরণ, তা দেখে ইতিহাসের একজন ছাত্র কিংবা রাজনৈতিক পর্যবেক্ষক হিসাবে সত্যি নির্বাক হয়ে যায়। আপনারা নিশ্চয়ই ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ঠিক কি ঘটেছে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়ের যে জায়গাটিকে আমরা মুক্ত চিন্তার প্রাণকেন্দ্র বলে জানি, ঠিক সেখানেই একদল তরুণ একত্রিত হয়ে আমাদের ৭২-এর সংবিধানের একটি অবয়ব তৈরি করে প্রকাশ্যে সেটাতে আগুন ধরিয়ে দিয়েছে। শুধু আগুন দিয়েই কিন্তু তারা শান্ত হয়নি। বরং তারা সেখানে অত্যন্ত উল্লাসের সাথে কিছু স্লোগানও দিয়েছে। এবং তারা বারবার বলছিল, মুজিববাদী সংবিধান জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। ভারতের সংবিধান জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। এই যে একটা দৃশ্যপট, এই যে আস্ফালন, এটা কিন্তু শুধু কয়েক টুকরো কাগজে আগুন দেওয়া নয়। এটি মূলত একটি স্বাধীন রাষ্ট্রের অস্তিত্বের, আমি মনে করি, একদম শেকড়ে কুঠারাঘাত করার সামিল। সুপ্রিয় দর্শক, আমি যদি একটু পেছনের ইতিহাসের দিকে তাকাই, তাহলে আমি এবং আপনারা উভয়ই দেখবেন ত্রয়োদশ শতাব্দীতে হালাকু খান যখন বাগদাদ আক্রমণ করলেন, তখন তিনি শুধু মানুষ হত্যা করে কিন্তু ক্ষান্ত হননি। তিনি বাগদাদের বিশ্ববিখ্যাত লাইব্রেরির মহামূল্যবান বইগুলো দজলা নদীতে ফেলে দিয়েছিলেন। এর কারণ কি ছিল? এর কারণ ছিল, তিনি জানতেন একটি জাতির ইতিহাস আর জ্ঞানকে যদি ধ্বংস করে দেয়া যায়, তবে সেই জাতিকে খুব সহজেই চিরতরে পরাধীন করে রাখা সম্ভব। আর যারা প্রকাশ্যে সংবিধান পোড়াচ্ছে, তারা হয়তো সাময়িকভাবে ভাবছেন তারা একটি বিশেষ রাজনৈতিক দল বা দর্শনের প্রতি তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। কিন্তু তারা কি একবারও ঠান্ডা মাথায় ভেবে দেখেছেন, এই সংবিধান তো কোনো নির্দিষ্ট ব্যক্তি কিংবা কোনো নির্দিষ্ট দলের পৈতৃক কোনো সম্পত্তি নয়। এই সংবিধান এই ভূখণ্ডের আপামর খেটে খাওয়া মানুষের। এটি সেই বীর শহীদদের আত্মত্যাগের দলিল, যাদের বুকের তাজা রক্তে এই লাল সবুজ পতাকা আমরা পেয়েছি, এই স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি। এখন আপনারা হয়তো পাল্টা যুক্তি এখানে দিতে পারেন, বলতেই পারেন এই সংবিধানে হয়তো অমুক দলের রাজনৈতিক ছায়া আছে, বা এটি অন্য কোনো দেশের ইশারায় লেখা হয়েছে। এরকম আপনাদের সন্দেহ থাকতে পারে। দেখুন, রাজনীতিতে খুব থাকাটা খুব স্বাভাবিক একটা ব্যাপার।
গণতান্ত্রিক সমাজে দ্বিমত থাকবে, তর্ক বিতর্ক থাকবে। এটা না হলে গণতন্ত্রের সৌন্দর্য কোথায়? আপনি যদি সংবিধানের কোনো ধারা পছন্দ না করে থাকেন, তবে আপনি তা পরিবর্তনের কথা বলতে পারেন, সংশোধনের দাবি করতে পারেন। সভ্য সমাজে এটাই রীতি। কিন্তু যখন আপনি ক্ষোভের বশবর্তী হয়ে প্রকাশ্যে রাষ্ট্রের সর্বোচ্চ আইনি দলিলটিকে আগুনে ভস্মীভূত করেন, তখন কিন্তু আপনি আর কেবল একজন সাধারণ রাজনৈতিক কর্মী বা প্রতিবাদী থাকেন না। তখন আপনার এই ধৃষ্টতা সোজা কথায় রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে গিয়ে পড়ে যায়। পৃথিবীর যে কোনো সভ্য দেশে এই অপরাধের শাস্তি অত্যন্ত কঠোর এবং সর্বোচ্চ। কিন্তু আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে অন্য একটি বিষয়। এই যে এত বড় একটি ঘটনা ঘটে গেল, অথচ আমাদের রাষ্ট্রযন্ত্র যেন এক অদ্ভুত এবং রহস্যময় নীরবতা পালন করছে। কবি শামসুর রহমান অনেক আগে লিখে গিয়েছিলেন, অদ্ভুত উঠের পিঠে চলছে স্বদেশ। আজ এই কথাটি যেন আমাদের চোখের সামনে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। বর্তমান সরকার, যাদের অনেক নেতাই রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, যাদের দলে রয়েছেন স্বাধীনতার এক সুদীর্ঘ এবং গৌরবময় ইতিহাস, তারা কিভাবে এই দৃশ্য এতটা নির্বিকার ভাবে সহ্য করছেন? রাষ্ট্র যখন তার নিজের পবিত্রতা রক্ষায় ক্লিবের মতো আচরণ করে, তখন সাধারণ মানুষ আসলে কার কাছে গিয়ে বিচার চাইবে? এই প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় ছিল, এরকম হাজার হাজার দৃষ্টতম জঘন্যতম আচরণ কিন্তু বাংলাদেশের ভূখণ্ডে ঘটেছে। কেউ কিন্তু এগুলোর প্রতিবাদ করার সাহস পায়নি। একসময় দেখা গেছে এরকম দৃষ্ট আচরণ বাড়তে বাড়তে, এরকম দৃষ্টতা বাড়তে বাড়তে দেশ একসময় অচল হয়ে গেছে। দেশের আনাচে কানাচে সাধারণ জনগণের মধ্যে এত পরিমাণ আতঙ্ক ঢুকেছে যে মানুষ দিনের বেলা ঘর থেকে বের হতে ভয় পেত। কিন্তু সেই সময় আমরা দেখেছি সেই সরকার এগুলোকে নিয়ন্ত্রণ করার বদলে প্রশ্রয় দিয়েছে। যারা এই সকল বিষয়কে ধৃষ্টতা বলতো, মব বলতো, যারা এসবের প্রতিবাদ করত, তাদেরকে আইনের কাঠগড়ায় গিয়ে দাঁড়াতে হয়েছে। তাদের হাতে হ্যান্ডকাপ পুড়িয়ে তাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। অথচ যারা এইসব ধৃষ্টতা করত, যারা এইসব অপরাধ করত, তাদের মুক্ত বাতাসে ছেড়ে দেওয়া হতো। আমি মনে করি এটা একটা ষড়যন্ত্রের অংশ। এটা একটা কৌশল একটি স্বাধীন সার্বভৌম দেশকে অস্থিতিশীল করা। এটা একটা কৌশল একটি স্বাধীন সার্বভৌম এবং সুন্দর একটি রাষ্ট্রকে জঙ্গিবাদের দ্বারা সেই দেশকে একদম ধ্বংস করে দেওয়ার পায়তারা। উগ্রবাদের দ্বারা দেশের শান্তি বিনষ্ট করা। এবং এই উগ্রবাদী, এই জঙ্গি গোষ্ঠী, এরাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নানা গোষ্ঠী, নানা শ্রেণী, নানা রাজনৈতিক দলের সাথে মিশে নানা ধরনের কর্মকাণ্ড করেছে এবং সেগুলো করে তারা তাদের নিরাপদ আশ্রয়ে ফিরে গিয়েছে। কিন্তু দিন শেষে ক্ষতি কার হয়েছে? সুনাম ক্ষুণ্ণ কার হয়েছে? সেই অন্তর্বর্তীকালীন সরকারের, সেই রাষ্ট্রের। এবং আন্তর্জাতিক মহলে অন্তর্বর্তীকালীন সরকারের আমলকে বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় উগ্রবাদী সময়কাল হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। এখন বর্তমান সরকার যদি এই বিষয়গুলোকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, তাহলে সেই অন্তর্বর্তীকালীন সরকারের শেষ পরিণতি যা হয়েছে আন্তর্জাতিক এবং বাংলাদেশের অভ্যন্তরীণ জনগণের কাছে, বিএনপিও কি প্রশ্রয় দিয়ে দিয়ে সেই একই পথে ধাবিত হচ্ছে? এই প্রশ্নটি আমার মনে আসছে। আমার মনে হয় দর্শক সারিতে যারা আছেন তাদের মনেও আসছে। দেখুন সুপ্রিয় দর্শক, রাষ্ট্র কিন্তু কোনো জড় পদার্থ নয়। রাষ্ট্রেরও নিজস্ব একটি মনস্তত্ত্ব আছে। যখন রাষ্ট্রের ভেতরে এমন নৈরাজ্য শুরু হয় এবং রাষ্ট্র তা প্রশ্রয় দেয়, তখন রাষ্ট্রের যে নিজস্ব ইমিউনি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা, তা ধীরে ধীরে অকেজ হয়ে পড়ে। আজকে যারা ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলার কথা বলে গলা ফাটিয়ে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিচ্ছেন, তারা আসলে
কেমন ইনকিলাব বা কেমন বিপ্লব চাইছেন? এই প্রশ্নটা থেকে যায়। তারা কি এমন একটি সমাজ কায়েম করতে চাইছেন, যেখানে কোনো নিয়ম নীতি থাকবে না, কোনো আইনের শাসন বলবৎ থাকবে না? ইতিহাস কিন্তু সাক্ষী দেয়, এ ধরনের হঠকারিতা কখনো কোনো জাতির জন্য ভালো কিছু বয়ে আনতে পারেনি। দেখুন সুপ্রিয় দর্শক, ফরাসি বিপ্লবের পর যখন জাকোনিরা চরমপন্থার আশ্রয় নিলেন, তারা গিলোটিনে হাজার হাজার মানুষের মাথা কেটেছিল। তারা ভেবেছিল পুরনো সবকিছু ধ্বংস করে দিলেই বুঝি জাদুমন্ত্রের মতো নতুন কিছু গড়া যায়। কিন্তু প্রকৃতির বিচার বড়ই নির্মম। শেষ পর্যন্ত সেই একই গিলোটিনেই তাদের নিজেদের মাথাও কাটা পড়েছিল। এই ঐতিহাসিক সত্যটি আমাদের কিন্তু কোনোভাবে ভুলে গেলে চলবে না। দেখুন সুপ্রিয় দর্শক, আমরা তো দেখেছি এর আগে ৩২ নম্বরের বাড়িটি পুড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। তখন আপনারা বলেছেন ওটা ফ্যাসিবাদের চিহ্ন। তাই আপনারা ওই চিহ্ন রাখবেন না। আমি এখানে তর্কের খাতিরে মানলাম একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে আপনাদের চরম শত্রুতার সম্পর্ক ছিল। আপনাদের পাহাড় সম ক্ষোভ ছিল। কিন্তু আজকের এই সংবিধান, এটা তো কেবল আওয়ামী লীগের বা শেখ মুজিবের একার দলিল নয়। এটি বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের জন্য দলিল। আর যদি এই দলিলটিকেই আপনারা অস্বীকার করেন, প্রকাশ্যে পুড়িয়ে দেন, তাহলে আপনারা তো প্রকারান্তরে বাংলাদেশ নামক এই রাষ্ট্রটিকেই অস্বীকার করছেন, তাই না? আপনাদের কর্মকাণ্ড কিন্তু এমন দিকটি ইঙ্গিত দিচ্ছে। আপনারা একটু গভীরভাবে খেয়াল করে দেখবেন, সমাজ এখন এক অদ্ভুত ন্যারেটিভ বা বয়ান তৈরি করার চেষ্টা চলছে। কেউ কেউ প্রকাশ্যে বলে বেড়াচ্ছে 14ই ডিসেম্বর বুদ্ধিজীবীদের নাকি ভারতীয়রা হত্যা করেছে, পাকিস্তানিরা হত্যা করেনি। কেউ বলছে বাংলাদেশে এক গণহত্যা নাকি ভারতীয় বাহিনী চালিয়েছে। এই যে জঘন্য এবং ভিত্তিহীন কথাগুলো অত্যন্ত সুকৌশলে সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, এর পেছনে কিন্তু গভীর এবং সুদূর প্রসারী এক ষড়যন্ত্র লুকিয়ে আছে। এরা মূলত আমাদের শেকড় ধরে টান দিচ্ছে। এরা চাইছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে সম্পূর্ণ নতুন এবং মিথ্যা একটা ইতিহাস রচনা করতে। দেখুন সুপ্রিয় দর্শক, আমি বর্তমান সরকার বাহাদুরকে অত্যন্ত বিনয়ের সাথে খুব ছোট্ট করে একটি কথা মনে করিয়ে দিতে চাই। আপনারা যারা আজ ক্ষমতায় আসীন আছেন, আপনাদের দলের বহু নেতা একসময় জীবন বাজি রেখে এই দেশের জন্য যুদ্ধ করেছেন। আপনাদের দলের প্রতিষ্ঠাতা কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন। আপনাদের দলের শিরায় শিরায় সেই বীরত্বের রক্ত এখনো প্রবাহমান। আপনাদের চোখের সামনে যখন আপনাদেরই অর্জিত লাল সবুজ পতাকার পেছনের মূল শক্তি, সেই পবিত্র সংবিধানকে অবমাননা করা হয়, তখন কি আপনাদের হৃদয়ে একবারও রক্তক্ষরণ হয় না? জনাব তারেক রহমান সাহেব থেকে শুরু করে তৃণমূলের যে ছোট্ট শিশুটি আপনাদের দলকে ভালোবাসে, তাদের কি এই দৃশ্য দেখে বুক ফেটে যাওয়ার কথা নয়? দেখুন, আমি কথাগুলো কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের অন্ধ সমর্থক বা বিরোধী হিসাবে বলছি না। আমি কথাগুলো বলছি এই বাংলার মাটির একজন সাধারণ সন্তান হিসাবে। যে মাটি আমাদেরকে এবং আমাকে অন্ন যোগায়, যে আকাশ আমাদের ছায়া দেয়, সেই রাষ্ট্রের এমন নির্মম অবমাননা একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হিসাবে কিছুতেই কিন্তু মেনে নেওয়া যায় না। যারা এই স্পর্ধা দেখিয়েছে, যারা রাষ্ট্রের মূলে আগুন দিয়েছে, তাদের অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনা উচিত। রাষ্ট্র যদি আজ তাদের এই কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় বা নীরব থাকে, তবে মনে রাখবেন, কাল এই আগুন শুধু টিএসসির ওই ছোট্ট চত্বরেই সীমাবদ্ধ থাকবে না। এই আগুন ছড়িয়ে পড়বে পুরো ৫৬,০০০ বর্গ মাইল জুড়ে। আর তখন হয়তো সেই আগুন নেভানোর জন্য আমাদের হাতে আর কোনো উপায় অবশিষ্ট থাকবে না। এবং এই আগুনে সবার আগে কারা ভস্ম হবে জানেন? যারা আজকে সরকারের ক্ষমতায় বসে আছেন।
দেশের জনগণের মাথার তাজ হয়ে দেশের ক্ষমতার মসনদে বসে আছেন তাদের সেই মসনদ। সুপ্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। অনেক বিবেকবান মানুষ আমাদের নীতি নির্ধারণে রয়েছেন। অনেক সম্মানী মানুষ আমাদের নীতি নির্ধারণে রয়েছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের ইতিহাস জানি। আমরা বিশ্বের এবং পৃথিবীর ইতিহাস জানি। সেই ইতিহাস থেকে আমাদের অবশ্যই শিক্ষা নিতে হবে। ইতিহাস থেকে শিক্ষা না নিলে আমরা সেই ভুলের মাসুল কত হাজার গুণ বাড়িয়ে দিতে হবে সেটার কোনো হিসাব কিন্তু আমরা কখনো খুঁজে পাবো না। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এরকম ধৃষ্টতার যে সকল প্রশ্রয় এবং সেই প্রশ্রয়গুলোর কারণে আজকে সমাজের যে অবক্ষয় তার খেসারত কিন্তু বর্তমান সরকারকেই দিতে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তাদের তল্পাতল্পি গুছিয়ে পালিয়ে চলে গেছে। তারা কে কোথায় আছে আজকে তাদের কোনো অস্তিত্ব নেই। বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশে যারা বিভিন্ন বিষয়ে ধৃষ্টতা দেখিয়েছিল, যারা বাংলাদেশের স্বাধীনতা এবং ইতিহাস বিকৃত করার চেষ্টা করেছে, তারাই এখন আবার চাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং ইতিহাসকে বিকৃত করার একটি প্রক্রিয়া চলমান রাখতে। সুতরাং এই সরকার শুধুমাত্র ইতিহাসের দিকে তাকিয়ে নয়, মুক্তিযুদ্ধের তাকিয়ে নয়, বরঞ্চ জনগণের শান্তি, জনগণের স্থিতিশীলতা এবং দেশের জনগণের নিরাপত্তার খাতিরে এই যে উগ্রবাদী মস্তিষ্কের মানুষ, উগ্রবাদী চিন্তাধারার গোষ্ঠী, তাদেরকে অতি দ্রুত আমি মনে করি প্রশ্রয় না দিয়ে, আশ্রয় না দিয়ে, লালন পালন না করে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে জাতিকে দেখিয়ে দিতে হবে যে বাংলাদেশে এ ধরনের উগ্রবাদী চিন্তাধারা কিংবা আইন হাতে তুলে নেওয়া অথবা বাংলাদেশের সব থেকে সর্বোচ্চ যে আইন বা যে আইন প্রণয়নের জায়গা সংবিধান, সেই সংবিধানের সাথে কোনো ধরনের বেয়াদবি, কোনো ধরনের অতিরঞ্জিত কর্মকাণ্ড এই বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না, এই বাংলাদেশের সরকার মেনে নেবে না। যদি এটিকে প্রশ্রয় দেওয়া হয় তাহলে এর পরবর্তীতে আমি যেভাবে বললাম এই আগুন কিন্তু ক্ষমতার মসনদ পর্যন্ত, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের গদি পর্যন্ত পৌঁছে যেতে পারে। অসম্ভব কিছু নয়। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটি হচ্ছে দেশের জনগণের শান্তি। দেশের জনগণের শান্তি যদি নষ্ট হয়, আবারও দেশে যদি উগ্রবাদী, অস্থিতিশীল এই সকল ব্যক্তিবর্গ, এই সকল গোষ্ঠী মাথাচাড়া দিয়ে ওঠে, টিএসসি থেকে শুরু করে দেশের আনাচে কানাচে এরকম উদ্ভট কর্মকাণ্ড করা শুরু করে, তাহলে দেশে যে শান্তি ফিরিয়ে আসা শুরু হয়েছে সেই শান্তিও বিনষ্ট হয়ে যাবে। এবং একবার এই শান্তি বিনষ্ট হতে শুরু করলে এই দেশের জনগণকে কিন্তু বিএনপি আর সামাল দিতে পারবে না। এই দেশের জনগণ ক্ষেপে যাবে। এই দেশের জনগণের রোষান হলে বিএনপি সরকারের পতন অনিবার্য। এবং তখন এমন একটি সিস্টেম দেশে আসবে, এমন একটি শক্তি দেশে ফিরে আসবে যে এই শক্তির ভয়ে বর্তমানে যেমন সরকার দল আতঙ্কিত, তেমনি বিরোধী দল আতঙ্কিত। এমনকি সেই শক্তির ভয়ে এই সংবিধানের মতো পবিত্র বস্তুটিকেও পুড়িয়ে দিচ্ছে এই গোষ্ঠী। আর সেই শক্তি যদি বাংলাদেশে ফিরে আসে জনগণের ম্যান্ডেট নিয়ে, তাহলে এরকম সংবিধান পুরানো তো দূরে থাক, এই দেশে তারা থাকতে পারবে কিনা এটা নিয়েও কিন্তু সন্দেহ আছে। আমি সেই ফেসিবাদের কথাই বলছি। সেই ফেসিবাদের শক্তি ফিরে আসুক সেটা আমি চাই না। কিন্তু সেটা যদি ফিরে আসে তাহলে যেভাবে সেই শাপলা চত্বর ঘটেছিল, যেভাবে আজকে তারা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত, গণহত্যার দায়ে অভিযুক্ত, আবারও যে তারা এরকম কাজ করবে না সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাই অনুরোধ করব এই বিষয়গুলো বন্ধ করুন। দেশের শান্তি নিশ্চিত করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।